প্রথম কথা, তোমাদের কংগ্রেচুলেশন ভালো র্যাঙ্ক করার জন্য, এবং আশা করি তোমাদের কলেজে ফার্স্ট কাউন্সিলিং শুরু হয়ে গেছে এবং তোমাদের অনেকেই কলেজে অ্যাডমিশন নেওয়া শুরু করে দিয়েছো। তো অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে। আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, অলমোস্ট কনফার্ম তোমাদের ক্লাস শুরু হবে অক্টোবর থেকে। অক্টোবরের আইদার সেকেন্ড থার্ড অক্টোবর থেকে শুরু হতে পারে, অথবা সেকেন্ড উইকে। এবারে সেকেন্ড উইকে যেহেতু পুজো আছে, তার মানে পুজোর পরে শুরু হতে পারে। এখন মনে হচ্ছে বাহ, তার মানে 1.5 মাসের এখনো ছুটি। কিন্তু এটাই বলবো সব থেকে খারাপ দিক, কারণ যদি তোমাদের অক্টোবরে বা দুর্গাপুজোর পরে ক্লাস শুরু হয়, তার মানে কিন্তু তোমাদের হাতে খুব কম সময় থাকবে ফার্স্ট সেমিস্টারের জন্য। ফার্স্ট সেমিস্টার ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি ফার্স্ট উইকে হয়ে যাবে। তো 2 মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করতে হবে। এবং যেহেতু তোমরা এখন কলেজে অ্যাডমিশন নিচ্ছ না, তাহলে সেই পড়ার ব্যাপারটাও থাকছে না, বা বুঝতে পারছে না কি বই পড়বে, বা সেই পড়ার রিদমটাও পাবে না, চাইলেও পড়তে পারবে না। তা আমি একটা অ্যাডভাইস দেবো, ক্লাস যবে থেকে শুরু হোক না কেন, আমি চেষ্টা করছি আজ থেকে তোমাদের অ্যাটলিস্ট ফিজিওলজিতে লেকচার ক্লাস তো আমি নেবো ওই কলেজে যখন তোমরা আসবে। ফিজিওলজিতে আমি চেষ্টা করছি যে কিছু ভিডিও বানানোর জন্য, পরপর ভিডিওগুলো দেখে যেতে থাকো, এবং তার সাথে প্র্যাকটিক্যালের ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, সেগুলো একটু একটু করে পড়ে নাও। তার ফলে কি হবে, যখন তোমরা কলেজে আসবে, ক্লাস শুরু হবে, তখন কিন্তু সেই পড়া বুঝতে সুবিধা হবে এবং তাদের তোমরা অনেকটা এগিয়ে থাকবে। ওকে, তাহলে চ্যানেলটা ফলো করতে থাকো। এবং আজকে তাহলে আমি আলোচনা করবো সেল মেমব্রেন। যখনই তোমরা ফিজিওলজি ক্লাসে আসবে বা লেকচার ক্লাস আসবে, প্রথমে তোমাদের পড়ানো হয় সেল মেমব্রেন, এটাই থেকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসটা আজকে করে নাও। এরপরে যখন লেকচার ক্লাস আমার বা অন্য কারো অ্যাটেন্ড করবে, তখন দেখবে বুঝতে সুবিধা হবে, অন্যদের থেকে এগিয়ে থাকবে। ওকে, কারণ এটাই কম্পিটিশন। কারণ নিট পেয়ে যদি মনে হচ্ছে যে না সব কিছু হয়ে গেছে, তাহলে বলবো ভুল, কম্পিটিশনটা আরও বেড়ে গেল। কারণ আগে তুমি আদার স্টুডেন্টের সাথে কম্পিটিশন করছিলে, এখন কিন্তু যারা নিট কোয়ালিফাই করে এসেছে সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টের সাথে তোমাকে কিন্তু এখন কম্পিটিশন করতে হবে। কারণ অলরেডি আমি বলেছি এমবিবিএস পাস করার পরে কি কন্ডিশন হতে পারে, বা থাক আমি সেসব নিয়ে আর বলছি না। চলো আজকের ক্লাসে ফোকাস করো। আজকে আলোচনা করবো সেল মেমব্রেন সম্বন্ধে। আচ্ছা, কি বই পড়তে হবে না পড়তে হবে এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা কোয়ারি থাকে, তোমরা মেসেজ করতে পারো বা কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে আজকে জানবো সেল মেমব্রেন। তাহলে দেখো, দিস ইজ এ পিকচার অফ এ সেল। সেলের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে এবং আদার অর্গানেল রয়েছে। তার সাথে কি রয়েছে, এখানে দেখো বাইরে সেল মেমব্রেন রয়েছে। এবং তোমরা অলরেডি পড়েছো যে দিস ইজ এ লিপিড বাই লেয়ার। তার মানে দুটো লেয়ার থাকে, এবং লেয়ারটা কিসের তৈরি হয়, লিপিডের তৈরি হয়। শুধু কি লিপিডের তৈরি, নাকি আদার কোনো সাবস্টেন্সও রয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেবো। আচ্ছা, এটা শর্ট নোট হিসেবে আসতে পারে, আমি শর্ট নোটের মতো করে আলোচনা করেছি। এই পুরোটা পড়ানোর শেষে দেখো তোমাদের পুরো ইমেজটা আমি দিয়ে দেবো, সেটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। ওই স্ক্রিনশটটাই কিন্তু তোমাদের শর্ট নোটের নোট হিসেবে কাজ দেবে। তাহলে আজকে শুধু কনসেপ্ট আলোচনা করবো তাই নয়, শর্ট নোটে গেলে কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করে নেবো। তাহলে সেল মেমব্রেন কি? সেল মেমব্রেন এনভেলপ দ্য সেল অ্যান্ড ইজ দ্য প্রোটেক্টিভ সিদ অফ দ্য সেল। সিম্পল জিনিস। তাহলে থিকনেস কত হয়? থিকনেস হয় 7.5 to 10 ন্যানোমিটার। থিকনেসটা আমি জেনে নিলাম। তাহলে কম্পোজিশন কি? কম্পোজিশনে 3টে কম্পোজিশন থাকে, প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট। প্রোটিন থাকে 55%, লিপিড থাকে 42% এবং কার্বোহাইড্রেট থাকে 3%। লিপিডের মধ্যে এই যে 42% লিপিড থাকে, তার মধ্যে মেনলি 3টে টাইপ অফ লিপিড থাকে। একটা হচ্ছে ফসফোলিপিড, কন্টেন্ট 25%, কোলেস্টেরল 13% অ্যান্ড আদার লিপিড। আদার লিপিডের মধ্যে স্পিঙ্গোলিপিডটাই মেনলি থাকে। কত থাকে সেটা 4%। বুঝতে পেরেছো? এখানে তোমাদের যেটা জানতে হয়, সবগুলো আলাদা করে জানতে হয় না, ফসফোলিপিড সম্বন্ধে জানতে হয় বা ফসফোলিপিডের স্ট্রাকচার জানতে হয়। তাহলে ফসফোলিপিডের স্ট্রাকচার আমি এখানে ড্রয়িং করেছি। দেখো, টেনশন করো না, আজকের ক্লাসটা একটু বোরিং হবে, এরপর ফিজিওলজিটা ইন্টারেস্টিং হতে থাকবে। নাহলে ভাবছো স্যার এই তো কেমিস্ট্রি পড়ে পাস করে বেরোলাম, র্যাঙ্ক করলাম, আবার কেমিস্ট্রি পড়তে হবে। ডোন্ট ওয়ারি। তাহলে দেখো, দিস ইজ এ স্ট্রাকচার অফ দ্য ফসফোটাইডাল ইথানোল্যামিন, বা দিস ইজ এ স্ট্রাকচার অফ ফসফোলিপিড। এটা হলো বেসিক স্ট্রাকচার। তাহলে ফসফোলিপিডের মধ্যে কি রয়েছে, একটা গ্লিসারল রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ স্ট্রাকচার অফ দ্য গ্লিসারল, অর্থাৎ দিস ইজ দ্য ব্যাকবোন অফ দিস ফসফোলিপিড। আর কি রয়েছে, এই যে গ্লিসারলটা যদি আমি দেখি, এর দেখো দুটো হাইড্রক্সিল যে গ্রুপ ইজ এস্টেরিফাইড উইথ দ্য ফ্যাটি অ্যাসিড। এই দুটো হাইড্রক্সিল গ্রুপ এস্টেরিফাইড উইথ দ্য ফ্যাটি অ্যাসিড। তাহলে দুটো ফ্যাটি অ্যাসিড গ্রুপ এখানে অ্যাটাচ রয়েছে। আদার যে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে, দ্যাট ইজ এস্টেরিফাইড উইথ দ্য ফসফেট গ্রুপ। তাহলে এটা হলো ফসফেট গ্রুপ। এবং এই ফসফেট গ্রুপটা যদি আমি দেখি, ফসফেট গ্রুপ ইজ অ্যাস্টেরিফাইড উইথ দ্য আলাদা একটা গ্রুপের সাথে থাকে। এই গ্রুপটাকে বলা হয় হেড গ্রুপ। অর্থাৎ ফসফেট গ্রুপের সাথে যেটা অ্যাটাচ থাকবে এটাকে বলা হচ্ছে হেড গ্রুপ। এখানে হেড গ্রুপ কি রয়েছে, এখানে হেড গ্রুপ রয়েছে ইথানোল্যামিন। এই হেড গ্রুপটার ইম্পর্টেন্স কি, এই হেড গ্রুপটা যে সাবস্টেন্সটা থাকবে সেই অনুযায়ী টোটাল এই কম্পাউন্ডটার নাম হবে। এখানে কি রয়েছে, হেড গ্রুপে রয়েছে ইথানোল্যামিন। তাহলে এই সাবস্টেন্সটা বা এই কম্পাউন্ডারটার নাম কি হবে, ফসফোটাইডিল ইথানোল্যামিন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি। দেখো, এখানে যদি স্ট্রাকচারটা দেখি, কি রয়েছে, গ্লিসারল ব্যাকবোন রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। তার সাথে হেড গ্রুপ হলো আয়োনোসিটল। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে, ফসফোটাইডিল আয়োনোসিটল। নেক্সট দেখেন, এখানে দেখো গ্লিসারল ব্যাকবোন রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং তার সাথে হেড গ্রুপ হলো সেরিন। তাহলে সেই অনুযায়ী এর নাম কি হবে, ফসফোটাইডিল সেরিন। এখানে দেখে নিই, গ্লিসারল রয়েছে, ফসফেট রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং তার সাথে হেড গ্রুপ হলো কোলিন। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে, ফসফোটাইডিল কোলিন। নেক্সট এখানে দেখে নিই, এখানে কিন্তু দেখো গ্লিসারলের বদলে স্ফিঙ্গোসিন রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, কোলিন রয়েছে এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাহলে এটার নাম কি হবে, স্ফিঙ্গোমাইলিন বা স্ফিঙ্গোমাইলিনের স্ট্রাকচারটা তোমরা জানবে। নেক্সট দেখো, এখানে কিন্তু
গ্লিসারলের বদলে রয়েছে স্ফিংগোসিন, তার সাথে গ্যালাক্টোজে রয়েছে ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং এটার নাম হলো গ্যালাক্টোসেরিব্রোসাইড। তাহলে আমরা এখানে অনেকগুলো ফসফোলিপিডের স্ট্রাকচার সম্বন্ধে জেনে নিলাম। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারলে, তাহলে তোমরা ফসফোলিপিডের স্ট্রাকচারটা এবং কী কী টাইপের ফসফোলিপিড হয়, কী কী নামের হয়, সেগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে যদি দেখি, এই যে ফসফোলিপিডের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটাকে আমি এইভাবে ড্রয়িং করেছি। এখানে কি ছিল, এই যে দুটো ফ্যাটি অ্যাসিড ছিল, এই ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে দুটো টেল, এই যে দুটো টেল, এবং এই পুরোটা হচ্ছে দিস ইজ দ্য হেড অফ দ্য ফসফোলিপিড। তাহলে তাহলে এই স্ট্রাকচারটাকে আমি এখানে ড্রয়িং করেছি, এই হেড এবং টেল। টেল আর দ্য ফ্যাটি অ্যাসিড গ্রুপ অ্যান্ড হেড আর দিস পোর্শন ইজ দ্য হেড। তাহলে হেড এবং টেল, এই হেড এবং টেলের কি থাকে, অ্যান্টিপ্যাথিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। কীরকম, তাহলে এই যে হেড গ্রুপটা হয় হাইড্রোফিলিক, এবং এই যে টেল গ্রুপটা হয় হাইড্রোফোবিক, অর্থাৎ জলাবিকর্ষী। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ফসফোলিপিডটাকে যদি আমি জলের সাথে মিক্স করে দিই, কি হবে? এই লেজ পোর্শনটা হচ্ছে জলের কিন্তু অপোজিটে যেতে চাইবে, হাইড্রোফোবিক, ফোবিয়া টু ওয়াটার, আর এই দিকটা হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে কি হবে, তাহলে যদি আমি দেখে নিই, এই টেস্ট টিউবের মধ্যে এখানে কি রয়েছে, আমার ফসফোলিপিড রয়েছে, এই ফসফোলিপিডের মধ্যে আমি ওয়াটার অ্যাড করে দিলাম। তাহলে হেড পোর্শনটা ওয়াটারের দিকে থাকবে এবং টেল পোর্শনটা ওয়াটারের অপোজিটে থাকবে। তাহলে দেখো ফসফোলিপিডের অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখন এর মধ্যে যদি আমি আবার ওয়াটার অ্যাড করে দিই, তাহলে কি হবে, ওপরে ওয়াটার চলে আসবে, এবং ওপরে যদি ওয়াটার চলে আসে তখন অ্যারেঞ্জমেন্টটা কি হবে, তখন অ্যারেঞ্জমেন্টটা হবে দেখো এইরকম অ্যারেঞ্জমেন্ট। টেলটা তো উপরে রয়ে গেছে, এবার টেলে যাতে আবার এই ওয়াটারটা না চলে আসে, তখন এই টেলটাকে প্রোটেক্ট করার জন্য দেখো ফসফোলিপিড অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়ে গেছে, অর্থাৎ হেডটা আবার উপরের দিকে হয়ে গেছে, টেলটা নিচের দিকে রয়ে গেছে, অর্থাৎ এই টেল পোর্শনে যাতে ওয়াটার না কন্ট্যাক্ট হতে পারে, বুঝতে পেরেছো? তার মানে আমরা একটা জিনিস জানলাম যে যদি সিঙ্গেল লেয়ারে যদি এই পাশে ওয়াটার থাকে তাহলে অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে, আর যখন সেলের ভেতর এবং সেলের বাইরে দুদিকেই যখন ওয়াটার থাকবে, এবং যেহেতু টেলটা কি হাইড্রোফোবিক, ওই জন্য কি হবে, সেলের অ্যারেঞ্জমেন্টটা বা সেল মেমব্রেনের ফসফোলিপিডের অ্যারেঞ্জমেন্টটা এই টাইপের হয়ে যায়। তাহলে এইটাকে যদি আমি এখানে ড্রয়িং করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ এ স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন। এখানে হেড রয়েছে, টেল রয়েছে, এখানে হেড রয়েছে, টেল রয়েছে, অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হয়েছে। অর্থাৎ এই দিকটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং এই দিকটা হচ্ছে আমার ইন্ট্রা সেলুলার ফ্লুইড। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এরপরে আমরা জানবো যে কোন কোন সাবস্টেন্স এই সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে এবং কোন কোন সাবস্টেন্স সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না। এটার জন্য একটা নেক্সট আলাদা বড় একটা টপিক আছে, আজকে একটু সংক্ষেপে বলে নিচ্ছি। তাহলে এই যে কোনো সাবস্টেন্স সেলের ভেতরে যেতে পারে বা সেলের বাইরে বেরিয়ে আসে, এটাকে কি বলে? এটাকে বলে পারমিয়েবিলিটি। অর্থাৎ পারমিয়েবিলিটি তিনটে টাইপের হয়, কি কি? যেমন একটা হচ্ছে হাইলি পারমিয়েবল, মানে বুঝতে পারছো, যেটা খুব সহজেই কিন্তু সেল মেমব্রেন ক্রস করে ভেতরে চলে যাবে। সেই সব সাবস্টেন্সগুলো কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, স্টেরয়েড, দিস আর দ্য হাইলি পারমিয়েবল সাবস্টেন্স। ইমপারমিয়েবল, কিছুতেই কিন্তু পারমিয়েবল হবে না, লাইক আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দিস আর দ্য আয়ন হুইচ ক্যান নট পাস থ্রু দ্য সেল মেমব্রেন। লার্জ অ্যান্ড আনচার্জড পোলার মলিকিউলস লাইক গ্লুকোজ এবং আয়ন্সের কথা তো বললাম। সো দিস সাবস্টেন্স ক্যান নট পাস থ্রু দ্য সেল মেমব্রেন ইজিলি, বুঝতে পেরেছো? এবার হচ্ছে মডারেটলি পারমিয়েবল লাইক ওয়াটার, ইউরিয়া, এগুলি বুঝতে পেরেছো? তার মানে আমরা জানলাম এই সাবস্টেন্সগুলো কিন্তু সেল মেমব্রেন ক্রস করতে পারে না, কিন্তু এই সাবস্টেন্সগুলোকে তো ভেতরে যেতে হবে, অর্গানেলের জন্য গ্লুকোজ লাগবে বা সেলের ভেতরে গ্লুকোজ লাগবে, যেটা মাইটোকন্ড্রিয়ার জন্য লাগে। তাহলে আমরা অবশ্যই জানতে হবে যে গ্লুকোজগুলো তাহলে কীভাবে ভেতরে প্রবেশ করে। এখানে তো আমি পড়ালাম যে দিস সাবস্টেন্স আর ইমপারমিয়েবল টু দ্য সেল মেমব্রেন। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করে আমি স্টেপ বাই স্টেপ বলবো। এবার হচ্ছে লিপিড বাইলেয়ার হ্যাজ নন পোলার হাইড্রোফোবিক ইন্টেরিয়ার। সো এই যে লিপিড বাইলেয়ার, এই যে বাইলেয়ারটা বললাম, এই যে পোর্শনটা ছিল, যে টেল পোর্শনটা, দিস আর দ্য হাইড্রোফোবিক ইন্টেরিয়ার। আমরা আগেই জেনেছিলাম হাইড্রোফোবিক হয় টেলটা। তাহলে কি হচ্ছে, সো যেগুলো মোর হাইড্রোফোবিক সাবস্টেন্স অর লিপিড সলিউবল সাবস্টেন্স, সেটা কিন্তু খুব সহজে ক্রস করতে পারে। তার মানে মেন হচ্ছে আমার ক্রস করতে বাধা দেয় এই টেল পোর্শনটা, বুঝতে পেরেছো? যেহেতু টেল পোর্শনটা ইটসেলফ ইজ হাইড্রোফোবিক, তাহলে যেসব হাইড্রোফোবিক সাবস্টেন্স রয়েছে সেটা কিন্তু ক্রস করে যাবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের সাথে কি পারমিয়েবিলিটির কোনো রিলেশন রয়েছে? ডেফিনেটলি রয়েছে। যদি টেম্পারেচার কম হয় তখন কি হবে, এই যে টেলগুলো রয়েছে, টেলটা স্টিফ হয়ে যায়। আর আমি কি বললাম যে মেন বাধাটা কে দেয়? টেল পোর্শনটা দেয়। এই হেডগুলো কিন্তু সাবস্টেন্সের ক্রসিংয়ে বা ট্রান্সপোর্টে কিন্তু কোনো বাধা দেয় না বা কোনো প্রিভেন্ট করে না। তাহলে যখনই টেম্পারেচার কমে যাচ্ছে, টেলটা মোর স্টিফ হয়ে যাচ্ছে, মোর স্টিফ মানে ফ্লুইডিটিটা কমে যাবে, এর ফ্লুইডিটি কমে যাবে, তাহলে কি হবে, পারমিয়েবিলিটিটা কমে যাবে। তাহলে যদি টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে যে টেলগুলো রয়েছে, টেলগুলো কি হচ্ছে, ফ্লুইড লাইক স্টেটের মতো একটা ডিস্টর্টেড হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, ফ্লুইডিটি বেড়ে যায়, এবং যে টেম্পারেচারে ফ্লুইডিটি বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল টেম্পারেচার। ওকে, এই কনসেপ্টটা জানলে এরপর জানতে হবে তাহলে মেমব্রেন ফ্লুইডিটি কনসেপ্টটা তোমাদের জানতে হবে। মেমব্রেন ফ্লুইডিটি কি? দেখো, এই যে ফসফোলিপিড রয়েছে, এই যে ফসফোলিপিড, একটা তো ফসফোলিপিড স্ট্রাকচারটা আলোচনা করলাম। এই ফসফোলিপিড ক্যান মুভ ল্যাটারালি, রোটেট অ্যান্ড ফ্লেক্স। ল্যাটারালি মানে এই ফসফোলিপিডটা এখানে চলে এলো, এই ফসফোলিপিডটা এখানে চলে গেল। ক্লিয়ার হয়েছে? রোটেট করতে পারে, এইভাবে রোটেট করে যেতে পারে, এবং তার সাথে ফ্লেক্স হতে পারে, এদিক থেকে এইদিকে ফ্লেক্স হতে পারে।
রেয়ারলি ডু ফ্লিপ টু দ্য আদার লিফলেট, খুব রেয়ারলি কিন্তু এইদিকের ফসফোলিপিডটা ওইদিকে ফ্লিপ করে যেতে পারে। তাহলে এই যে ফ্লুইডিটিটা আলোচনা করলাম, তিনটে টাইপের ফ্লুইডিটির ইম্পর্টেন্স কী? ফ্লুইডিটির ইম্পর্টেন্স হচ্ছে কোনো কারণে একটা নিডিল বা কিছু দিয়ে যদি আমরা পিয়ার্স করে দিই কোনো একটা পোর্শন সেল মেমব্রেনে, সেটা কিন্তু সেলফ হিলিং হয়ে যায়। এটার গুরুত্ব কোথায়? আমরা ইনভিটো ফার্টিলাইজেশন জেনেছিলাম। ইনভিটো ফার্টিলাইজেশনে কী করেছিলাম, যে ওভাম বা উসাইড থাকে, তার মাধ্যমে আমরা কি করি, একটা স্পার্মকে ইনজেক্ট করে দিই খুব ছোট্ট নিডিল দিয়ে। তাহলে এই যে স্পার্মটাকে আমরা ইনজেক্ট করে দিচ্ছি, এই স্পার্মটা ইনজেক্ট করছি মানে কি, আমাকে তো সেল মেমব্রেনটা রাপচার করতে হচ্ছে। কার সেল মেমব্রেনটা রাপচার? উসাইডের সেল মেমব্রেনটা রাপচার করতে হচ্ছে। তাহলে উসাইডের সেল মেমব্রেন রাপচার করে তার ভেতরে আমি একটা স্পার্ম পুশ করে দিচ্ছি। তাহলে এই সেল মেমব্রেনের যদি ফ্লুইডিটি প্রপার্টিটা না থাকে, তাহলে কি হবে, সেল মেমব্রেনের যে রাপচার হয়ে গেছিলো বা যে ছোটো আমি হোল্ড করে দিয়েছিলাম, সেটা তো কী হবে, আগের স্টেজে ফিরতে পারবে না। তাহলে তো আমার উসাইডটা তো ডেস্ট্রয় হয়ে যাবে, কিন্তু ডেস্ট্রয় তো হয় না। এইভাবেই তো ফার্টিলাইজেশনটা হয়। তাহলে এই ফ্লুইডিটির কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমার আইভিএফ এর প্রসেসটা কিন্তু শুরু করা হয় বা আইভিএফ এর প্রসেসটা হয়। এই বুঝতে পেরেছো? সো ফ্লুইডিটি অ্যালাউ দ্য লেয়ার টু সেলফ সিল ইফ টর্ন অর পাংচার। ফার্টিলাইজেশন অফ oocyte by injecting a sperm cell through a tiny syringe.